বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প রাহু, রচনা সন্তোষ কুমার ঘোষ, পাঠ সৌরভ হাওলাদার। বললাম, বাসন মাজতে পারবি? বললে, পারবো। জল তুলতে? কালো শরীরের পেশি ফুলিয়ে জবাব দিল, খুব। বাজার করতে? এবার ও হেসে ফেললে, তার পারবো নি, তবে হিসেব করতে আমার মাঝে মাঝে ভুল হয়ে যাবে। 2-1 পয়সার গন্ডগোল হয় যদি নিজ গুণে মাপ করে নিবেন। আর কিছু জিজ্ঞাসা করার ছিল না। খুশি হয়ে ওকেই বহাল করলাম। না করে উপায়ও নেই। 1942 সাল, কলকাতায় নতুন করে বাসা বেঁধেছি। লোকজন আবার সব একে একে ফিরে আসছে, কিন্তু আশানুরূপ চাকর পাওয়া যাচ্ছে না। 2-1 যা পাওয়া যায় তারাও 2 দিন থেকে চম্পট দেয়। রোজ বাজার করে অফিস যেতে হিমশিম খেয়ে যায়। এরই মধ্যে একদিন পাওয়া গেল মধুকে। ঘটনাটা স্মরণীয় বলে ওপরে উল্লেখ করেছি। তখন সবে মেদিনীপুরে প্লাবন হয়ে গেছে। একদিন বাজারে বেরোতে যাব, দেখি অত্যন্ত কালো, কর্কশ অথচ জোয়ান চেহারার একজন বাইরের দরজার সামনে দাঁড়িয়ে উৎসুক চোখে কি দেখছে। আমাকে দেখে উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল, বাবু, এই চাকর রাখবেন? হাতে যেন স্বর্গ পেলাম। চাকরি তো খুঁজছিলাম। অবশ্য আমার ছোট সংসার, বাচ্চা মতন একটা চাকর হলেই ভালো হতো, কিন্তু পাওয়া যায় না। উপায় কি? দরজার সম্মুখে দাঁড়িয়েই ওকে সব কথা জিজ্ঞাসা করলাম। নাম মধু, ভেসে যাওয়া মেদিনীপুর থেকে এসেছে। জোৎজমি নোনা জলে থই থই করছে। সেখানে আর শিগগির চাষ হবে না। স্বজন পরিজন বলতে 2 বলদ আর স্ত্রী। বলদ 2 বানে ভেসে গেছে। স্ত্রীকে এক চেনা লোকের জিম্মা করে দিয়ে ও কলকাতায় চলে এসেছে। আমার স্ত্রী প্রথমে আপত্তি করেছিলেন, ওই সন্ডা মার্কা লোকটাকে তুমি কোন সাহসে রাখলে? ও যদি দুপুরে কেউ থাকে না, কিছু একটা নিয়ে সরে পড়ে, কিছু নিয়ে সরে পড়তে যে কোনো চাকর পারে, তাহলে তো আর চাকর রাখাই হয় না। কিন্তু মধু যে অত্যন্ত সৎ লোক, সে পরিচয় 2 দিনেই পাওয়া গেল। বাজার খরচের হিসেব 2-1 পয়সার গোলমাল ছাড়া ওর চরিত্রে আপত্তিকর কিছু খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া লোকটা খাটে একেবারে অসুরের মতো। সকালে উঠে বাসন মাজছে, উনুন ধরাচ্ছে, মশলা বাটছে, জল তুলছে, বাজার যাচ্ছে। ওর কাজের ত্রুটির জন্যে কোনোদিন অফিসে যেতে আমার বেলা হয়নি। আর খুকিকেও ভালোবাসে খুব। এত কাজের ফাঁকে ফাঁকে ও খুকিকে সাজিয়ে দিচ্ছে, ঘুম পাড়াচ্ছে, পার্কে বেড়াতে নিয়ে যাচ্ছে। খুকিও মধুকে পেলে আর আমার কাছে ঘেঁষে না, এমনকি ওর মার কাছেও বোধহয় নয়। তোমার ছেলেপুলে নেই মধু? মধুর রোমশ ভ্রু যুগল স্ফীত হয়ে ওঠে। কালো কালো পুরু ঠোঁট 2টি ফাঁক হয়ে সাদা দাঁত বেরিয়ে আসে। বলে, ছিল একটা ছেলে, নাম দিয়েছিলাম গণেশ। তাই তো আমার স্ত্রীকে ডাকি গণেশের মা বলে। তা ছেলেটা বাঁচল নি বাবু, গেল সনে মরে গিয়েছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তোর দেশে যেতে ইচ্ছে করে না মধু? লাজুক মধু ফিক করে হেসে ফেলল, বলল, করে বাবু, গণেশের মা রয়েছে, কিন্তু অনেক খরচ। থাকবে, তার চেয়ে ওকে কটা টাকা পাঠিয়ে দিলেই হবে। মাইনে দিতাম ওকে 7 টাকা। তাছাড়া বাজারের হিসাবে 2-3 পয়সা গন্ডগোল করে মধু আরও গোটা 3 টাকা জোগাড় করত। নিজের বিশেষ কিছু খরচ ছিল না, সব আমার এখানেই পেত।
খালি পান খেত খুব। আর একটা শখ ছিল মধুর, ছোট একটা হাত আয়না নিয়ে অবসর মতো টেড়ি বাগাত। মধু মুখ বুজে কাজ করে যায়, খালি মাস পয়লার পর একবার দেশে যেতে চায়। কিন্তু আমার স্ত্রী রাজি হন না, বলেন, তুমি গেলে আমার সংসার যে ছন্নছাড়া হয়ে পড়বে মধু, আমি একা সামলাবো কি করে? তাছাড়া খুকিও তোমাকে ছাড়বে না দেখো। মধুর চোখে বিষণ্ণ একটু ছায়া নামে। আমার স্ত্রী বোঝান, তাছাড়া যেতে আসতে খরচও তো আছে, 20-25 টাকার কম না। তার চেয়ে 10টা টাকা তুমি গণেশের মার নামে পাঠিয়ে দাও, আর আমার খান্দুই পুরনো শাড়িও দিচ্ছি। মধু আর জবাব দেয় না। বিকেলবেলা বাসায় এসে দেখি কলতলায় বসে যথারীতি অসুর বিক্রমে বাসন মাজছে। অনেক রাতে স্ত্রী শুতে আসেন, জানালা খোলা থাকে, দক্ষিণ থেকে ফুলগন্ধবহ একটুখানি হাওয়া আসে। হেসে হাতের বই বন্ধ করি, বলি, সারা হলো? হ্যাঁ। মধু কি করছে, শুয়েছে? স্ত্রী খিলখিল করে হেসে উঠলেন। দেখলুম উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে কবিত্ব করছে। ওর বোধহয় মন খারাপ হয়ে আছে। মন খারাপ হতে যাবে কেন? প্রবল আকর্ষণে স্ত্রীকে কাছে টেনে নিলাম, বললাম, কেন তা বোঝো না? আজ 6 মাস ওর গণেশের মাকে দেখেনি। তাছাড়া অমন সুস্থ সবল জোয়ান মানুষ, জৈব প্রয়োজনও তো আছে। স্ত্রী জৈব কথাটার মানে জানতেন না। আন্দাজে কি বুঝে আরক্ত হয়ে বললেন, যা, তুমি ভারী বিশ্রী কথা বলো। মাঝে মাঝে মধুর চিঠি আসে, গণেশের মা লিখে পাঠায়। গ্রামের লোকজনকে খোসামত করে, সেখানেও সে সুখে নেই। ফসল ভালো হয়নি, খুব আকড়া চলছে। মধু যা টাকা পাঠায় তা কষের চাল কিনতেই ফুরিয়ে যায়, আর সব খরচ চলে কিসে? গ্রামের অনেক লোক শহরে ভেগেছে। মধু একবার স্বচক্ষে এসে সব ব্যাপার দেখে যাক। তার উপর খানিক দূরে একটা মিলিটারির ছাউনি পড়েছে। লোকগুলো সব দিন দুপুরে ঘুরে বেড়ায়। গণেশের মার ভারী ভয় করে। মধুকে বলি, মন খারাপ করিস না মধু, টাকা জোগাড় কর, বড়দিনের সময় তোর বউকে একবার দেখে আসিস। বড়দিন? মধু বোকা চোখে তাকায়, মনে মনে হিসেব করে। এখনো 2 মাস, 61 দিন। আমারও একটু মায়া হতো, কিন্তু চিন্তাটাকে বেশি প্রশ্রয় দিতাম না। এমনই আরো 1000 মধু কলকাতায় আছে, তারা 2-3 টাকা রোজগার করে। 10 বছরেও দেশে গিয়ে একবার স্ত্রীকে দেখতে পায় কিনা সন্দেহ। হঠাৎ একদিন শুতে এসে রাত্রে স্ত্রী গম্ভীর গলায় বললেন, দেখো, মধুকে আর রাখা চলবে না। উচ্চকিত হয়ে বললাম, কেন? পয়সা করি কিছু সরিয়েছে নাকি? গম্ভীর কণ্ঠে স্ত্রী বললেন, না, ওর খারাপ অসুখ করেছে, সারা গায়ে কি সব। খারাপ অসুখ বুঝলে কি করে? আজ একটা মলম লাগাচ্ছিল যে, ও বেরিয়ে যেতেই মলমটার লেবেল পড়ে নিয়েছি। ওইসব খারাপ অসুখের কথা লেখা আছে। বললাম, দেখলে তো, এতদিন বউ ছাড়া হয়ে পড়ে রয়েছে, হবেই তো। বেচারাকে বরং মাঝখানে একবার দেশে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। স্ত্রী টিপ্পনি কাটলেন, তোমরা পুরুষ জাতটাই পশু। বউ ছাড়া হলেই ওইসব অসুখ জুটিয়ে আনতে হবে নাকি? পরদিন সকালে মধু খুকিকে তুলে মুখ ধুইয়ে দিতে যাচ্ছিল। আমার স্ত্রী বললেন, খবরদার মধু, খুকিকে তুমি ছুঁয়ো না। আদেশের নিষ্ঠুর তিক্ততায় মধু ভয় পেয়ে পিছিয়ে গেল। বলল,
কেন? কি কি হয়েছে মা? আমার স্ত্রী বললেন, আমরা সব জেনে ফেলেছি, সব কথা মুখে আনা যায় না। এটুকু বলে রাখি, কোনো ভদ্রলোকের বাড়ি তোমার স্থান নেই। আজই তোমার মাইনে চুকিয়ে দিচ্ছি, রোসো। মাইনে আনতে স্ত্রী ঘরের মধ্যে গেলেন। মাথা নিচু করে মধু বাইরে দাঁড়িয়ে রইল। চোখে ওর দুফোঁটা জলও এসেছে দেখলাম। খুকিকে ও সত্যি ভালোবেসেছিল। কেমন একটা মায়া হলো। বললাম, তুমি চিকিৎসা করাবে মধু? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মধু, কোনো জবাব দিল না। এই সব রোগের চিকিৎসায় অনেক খরচ, সে জানত। তাই হাতুড়ে ওষুধ কিনে এনেছিল। তখন সবে এসব অসুখের জন্য সরকারি হাসপাতাল খোলা হয়েছে। তাদেরই একজন ডাক্তারকে চিনতাম। মধুকে নিয়ে গেলাম তার কাছে। শুনলাম কিছুদিন ওকে হাসপাতালে থাকতে হবে। একেবারে সম্পূর্ণ নিরোগ সুস্থ হয়ে তবে বেরিয়ে আসতে পারবে। মাসখানেক বাদে একদিন সকালে দেখি আবার ফিরে এসেছে। কিরে মধু? রাহুমুক্ত মধু সাষ্টাঙ্গে প্রণাম করে সহাস্যে বলল, আজ হাসপাতাল থেকে ছেড়ে দিলে বাবু? বেশ বেশ। তারপর? তারপর আর কি, মধু আবার এখানেই থাকতে চায়। কলকাতা শহরে আর কোথাও তো তার আশ্রয় নেই। সে জানে আমরাই তার মা বাবা। মধুর গলার সাড়া পেয়ে আমার স্ত্রীও পিছনে এসে দাঁড়িয়েছিলেন। তার দিকে তাকিয়ে মধুকে আশ্বাস দিতে ইতস্তত করলাম। মধু ব্যাপারটা বুঝল। উঠে গিয়ে স্ত্রীর পা দুখানা ধরে শুয়ে পড়ল। বিশ্বাস করুন মা, আমার আর কোনো রোগ নেই। হ্যাঁ, একেবারে সেরে গিয়েছি। একবার যে দোষ করেছি তা আর কখনো হবে না। সুতরাং মধু ফের কাজে বহাল হল। সংসারও চলছিল না। এই দৈত্যাকৃতি লোকটা ভাত কিছু বেশি খায় বটে, কিন্তু কাজ করে চতুর্গুণ। এবারে ঠিক করেছিলাম মধুকে মাঝে মাঝে দেশে যেতে দেব। মাসখানেক পরে মধুকে 1 মাসের মাইনে আরও গোটা কতক টাকা দিয়ে বললাম, মধু, দেশ থেকে ঘুরে এসো। অনেক দিন গণেশের মাকে দেখনি। খুশি হয়ে মধু আমাদের দুজনের পায়ের ধুলো নিলে। খুকিকে আদর করে পোঁটলাটা নিয়ে যাত্রা শুরু করলে। পোঁটলায় আলতা ছিল, ছিল ফুলের তেল আর একখানা ডুরের শাড়ি। গণেশের মা ভালোবাসত। বললাম, কবে ফিরবে মধু? বলল, এগে এই দিন 7 মধ্যেই ফিরব। দিন 7 নয়, মধুর ফিরতে 37 দিন লাগল। কারণ জিজ্ঞাসা করাতে লজ্জিত মুখে বলল, গণেশের মা ছাড়তে চাইলেক না, 2 বছর বাদে গেনু। মুখে আঁচল চাপা দিয়ে স্ত্রী সেখান থেকে ছুটে পালালেন। এসেই মধু আবার জ্বরে পড়ল। 2 দিন বাদেই ওর শরীরে আবার সেই রোগের উপসর্গ দেখা দিল। সরকারি চিকিৎসায় যা সম্পূর্ণ সেরে গিয়েছিল। বললাম, এ কি রে মধু, এসব আবার কি? দেশে গিয়েও স্বভাব শোধরাসনি? আবার কি সব জুটিয়ে এনেছিস? মধু হাউমাউ করে কেঁদে উঠল। বলল, কিচ্ছুটি করিনি বাবু, হ্যাঁ বিশ্বাস করুন। নিজের চোখ দুটোকে কি অবিশ্বাস করব? মধু কেবলই কাঁদে। আমার কোনো দোষ নেই বাবু, আমার অদৃষ্ট মন্দ। যত পীড়াপিড়ি করি কিছুতে খুলে বলে না, খালি বলে সে ভারী লজ্জা, আর আমি বলতে পারবো নি। চোখের ইঙ্গিতে আমার স্ত্রীকে সরে যেতে বললাম। তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, কি করে আবার হয়েছে আমার কাছে খুলে বল। মধু মাথা নিচু করল। তারপর অনেক সংকোচে ধীরে ধীরে বলল,
গণেশের মা ওখানেও ওই মিলিটারিরা এসেছিল। এতক্ষণ শুনলেন ছোট গল্প রাহু, রচনা সন্তোষ কুমার ঘোষ, পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।